আজকের গল্পটা শেলু নামের একটা মেয়েকে নিয়ে, যে প্রতিদিন গ্রামের নতুন নতুন পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক করত। আর তার গ্রামের পুরুষরা তার জন্য একেবারে পাগল ছিল। তার শরীরের নিষিদ্ধ স্বাদ নিতে গ্রামের জমিদার স্বয়ং নিজেই তাকে ভোগ করতে চাইত। আর তার এমন তৃষ্ণা মেটাতে পুরো গ্রাম একেবারে ওলটপালট হয়ে যায়। বন্ধুরা, গল্পটা একটা অসাধারণ ক্রাইম থ্রিলার হরর মুভি। কথা দিচ্ছি এটি আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা 10-12 বছরের ছেলেকে ভয় ভয় চোখে মন্দিরে প্রবেশ করতে দেখি। এরপরে সিন শিফট হয় দিনের আলোতে। আমরা দেখতে পাই সেই ছেলেটি, যার নাম ছিল রবি, সে শেলু নামে একটা মেয়েকে সঙ্গে নিয়ে গ্রামের কারো বাগান থেকে পেয়ারা চুরি করে পালাচ্ছিল। শেলু আর রবি তারা খুব ভালো বন্ধু ছিল। এরপর পেয়ারা ভাগাভাগির পর রবি শেলুকে তার পকেট থেকে স্টুডিও থেকে তোলা তাদের নিজেদের ছবি বের করে দেখায়, আর সাথে সে শেলুকে কাজল উপহার দেয়। এরপর রবি কাজল কোথায় পেয়েছে এটা জানতে চাইলে সে বলে গত রাতে সে মহালক্ষ্মীর মন্দিরে গিয়েছিল। এরপর তারা একটা কলা বাগানের মধ্যে দিয়ে চলতে চলতে একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে ছোট্ট কুকুরছানা দেখতে পায়। রবি কোনোভাবে সেই কুকুরটিকে উদ্ধার করে, আর শেলু সেটাকে নিজের সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়। এখানে আমরা দেখতে পাই শেলুর বাড়িতে তার বাবা সৎ মাকে নিয়ে এসেছে, আর কোনো একটা বিষয় নিয়ে শেলুর নানির সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছিল। আসলে শেলুর মা মারা যাওয়ার পর থেকেই সে তার নানির সঙ্গেই থাকতো। আর শেলুর বাবা আজ এসেছে শেলুর মায়ের রেখে যাওয়া 3 বিঘা জমি যদি তার সৎ মায়ের নামে লিখে দেওয়া হয়, এই শর্তে সে শেলুকে তার নিজের সঙ্গে নিয়ে যাবে। কিন্তু শেলুর নানি এতে কোনো মতেই রাজি হয় না, কারণ সম্বল বলতে শেলুর জন্য ওইটুকুই ছিল। এরপর শেলুর মহান পিতাজি তাকে না নিয়ে সেখান থেকে চলে যায়। এতে করে ছোট্ট শেলুর মনটা একেবারে খারাপ হয়ে যায়। এদিকে রবি তার মন ভালো করার জন্য ছোট্ট শেলুকে মহালক্ষ্মীর মন্দিরে পুজো দেওয়ার জন্য নিয়ে আসে। আর তখনই রবির খারুশ বাবা এসে তার সঙ্গে বাজে ব্যবহার করতে আরম্ভ করে। দেখা যায় রাগ করে রবি সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দিন সকালে শেলুর প্রথমবারের মতো পিরিয়ড হয়, আর ব্যাপারটা নিয়ে সে প্রচন্ড পরিমাণে ঘাবড়েছিল। তার নানি কি করবে বুঝতে না পেরে শেলুর বাবাকে ফোন করলে সে আসতে পারবে না বলে ফোন রেখে দেয়। ফলে শেলুর নানিকে সবকিছু সামলে নিতে হয়। সে তাকে ভালো করে বোঝায় যে প্রত্যেকটা মেয়ের জীবনই এমন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। এরপর একদিন রাতে দেখা যায় পুরো গ্রামে একেবারে হুড়োহুড়ি লেগে গেছে। জানা যায় রবিদের বাড়িতে কে বা কারা যেন আগুন লাগিয়ে দিয়েছে, আর রবি আর তার বাবা সেই আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে যায়। এরপর ঘটনা একেবারে 10 বছর পরে দেখানো হয়। 8 অক্টোবর 1996। এই 10 বছরে পুরো গ্রাম অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। এখানে আমরা দেখতে পাই অনেকগুলো লোকজন একসঙ্গে ভিড় করে কিছু একটার দিকে তাকিয়ে আছে। এরপর সেখানে গিয়ে যোগ দেয় গ্রামের পণ্ডিত কাশীনাথ। সে দেখতে পায় যে তার মিলের দেয়ালে কিছু একটা লেখা আছে, আর যেটা দেখে গ্রামবাসী একেবারে থ হয়ে দাঁড়িয়ে আছে। আর সেখানে লেখা ছিল যে পিছনের গলির শ্যামলার হাজবেন্ডের সঙ্গে ড্যানিয়েলের বউয়ের নাকি নাজায়েজ সম্পর্ক আছে। এটা জানতে পেরে ড্যানিয়েলের তো পাম্পটি গরম হয়ে যায়। সে সাথে সাথে বউকে উচিত শিক্ষা দেবে বলে চলে যায়। কিন্তু এদিকে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। যাদের নিয়ে এত কথা হচ্ছিল সেই ড্যানিয়েলের স্ত্রী আর শ্যামলার হাজবেন্ডকে একটা পরিত্যক্ত কুয়োর পাশে মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়। এটা দেখে গ্রামবাসী একেবারে হতবাক হয়ে যায়। তারা ঠিক বুঝে উঠতে পারে না সেই দেয়ালে লেখা থেকে শুরু করে এখন এই লাশ খুঁজে পাওয়া পর্যন্ত এর রহস্য আসলে কি। ঠিক তখনই ক্রাইম স্পটে প্রবেশ করে সেই থানার নতুন লেডি এসআই মায়া। মায়া ছিল একরোখার জেদি প্রকৃতির মহিলা। সে জায়গাটিকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে আর সম্ভাব্য সকল এভিডেন্স সংগ্রহ করে। এরপর সে বডিগুলোকে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে চাইলে গ্রামবাসী সেখানে বাধা দেয়। তারা জানায় যে প্রকাশ বাবুর মতামত ছাড়া এখান থেকে এই বডিতে হাতও লাগানো যাবে না। এরপর আমরা সেই প্রকাশ বাবুর সঙ্গে পরিচিত হই। দেখা যায় পেটে খাটো একটা লোক ঘর থেকে বেরিয়ে প্রথমে তার মৃত বাবার ছবিকে প্রণাম করে, এরপর তার ছবির গায়ে জুতো দিয়ে মেরে তার কাছে আবার ক্ষমা চায়। আসল কথা হলো এই প্রকাশ বাবুর বাবা ছিল একজন নামি দামি জমিদার, যে তার সমস্ত সম্পত্তি গ্রামবাসীর কল্যাণে দান করে দিয়ে গেছে। আর এই কারণেই গ্রামবাসী তাদের উপরে অনেক ভক্তি ও শ্রদ্ধা করত। সেখানে ছেলের জন্য কোনো সম্পত্তি না রেখে যাওয়ায় প্রতিদিন সকালে সে তার বাবার গায়ে জুতো পেটা করত আর তার কাছে ক্ষমা চেয়ে নিত। যা হোক, গ্রামবাসী আর প্রকাশ বাবুর বাধায় মায়া বডি দুটি পোস্টমর্টমের জন্য আর নিতে পারে না। এরপর কাশীনাথকে দেখা যায় যে গ্রামের একমাত্র মহিলা দোকানদার নাগমণি, যার স্বামী অনেক বছর ধরে দুবাই থাকে, সে তার সঙ্গে জমিয়ে টাঙ্কি মারছে। আর অন্যদিকে আমরা গ্রামের একজন ডাক্তারের সঙ্গে পরিচিত হই, যে সুখে দুঃখে গ্রামবাসীর অনেক উপকার করত। এরপর সিন চলে যায় সোজা গ্রামের একটা বিয়ের অনুষ্ঠানে, আর সেখানে বসে গ্রামের ছেলেপুলেরা সেদিনের ওই দেয়াল লেখা কিভাবে এলো এটা নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই বুর্জা নামে কেউ একজন বলে ওঠে, এটা তো ওই বাসুই লিখেছে। আর বাসু ছিল ওই একই গ্রামের ফটোগ্রাফার। এই কথা যখন তার ছোট ভাই বাসুকে গিয়ে বলে দেয়, তখন বুর্জা আর বাসুদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। দেখা যায় তাদের দেখা দেখি পুরো বিয়েতে আসা এক পক্ষ অন্য পক্ষের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। ফলে তার পুরো বিয়ে একেবারে তছনছ হয়ে যায়। অন্যদিকে দেখা যায়
গ্রামের জমিদারের কাছে গ্রামে অনুষ্ঠিত মহালক্ষ্মীর মেলার জন্য পুরুতমশাই সাহায্য চাইতে গেলে জমিদার প্রকাশবাবু তার মাথা গরম করে তাকে তাড়িয়ে দেয়। কিন্তু দেখা যায় তার স্ত্রী ঠিকই তার অজান্তে মেলার সমস্ত টাকা তাকে দিয়ে দেয়। আর এদিকে দেখা যায় গ্রামের মহিলা ইসাই মায়া নিজ থেকে এখনো ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। এরপর গ্রামের মধ্যে মহোৎসব করে মহালক্ষ্মী দেবীর মেলা খুব ধুমধাম ভাবে অনুষ্ঠিত হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই গ্রামে মেলার উৎসবের সাথে সাথে মুখোশধারী কেউ একজন জঙ্গলে বসে উল্লাস করছিল। এভাবে সবকিছু একেবারে ঠিকঠাক চলছিল। কিন্তু পরের দিন গ্রামবাসী আবারও দেয়ালে কিছু একটা লেখা দেখতে পায়। আর এবার যা লেখা ছিল সেটা ছিল এমন যে গ্রামের একমাত্র মহিলা দোকানদার নাগমণির সঙ্গে মিল মালিক কিষানের গোপনে গোপনে টেম্পু চলছে। আর এই ব্যাপারে গ্রামবাসী যেন কোনো একটা পদক্ষেপ নেয়। এটা দেখেই সবাই ঘাবড়ে ওঠে। তারা বুঝতে পারে হয়তো আবার কিছু একটা ঘটতে যাচ্ছে। আর তাদের ধারণাও ঠিক সত্যি হয়ে যায়। ওই একই দিনে গ্রামের শেষ মাথায় গাছের সঙ্গে নাগমণি আর কিষানের ডেড বডি ঝুলতে দেখা যায়। এইবার পুলিশ অফিসার মায়া সবাইকে জিজ্ঞাসাবাদ করে, বিশেষ করে বুর্জা আর বাসুদেবকে। আর সে গ্রামের জমিদার প্রকাশবাবুকে বলে এটা কোনো মতেই আত্মহত্যা নয়, এটা হচ্ছে পরিকল্পিত খুন। এর কারণ হলো এত উঁচু গাছে ফাঁসি দেওয়ার জন্য পায়ের নিচে কিছু একটা রাখতে হতো, কিন্তু এখানে তেমন কিছুই ছিল না। আর সে বলে যে সে দেয়াল লেখা ব্যক্তি আর হত্যাকারীকে সে ঠিক খুঁজে বের করবেই। এরপর সে প্রথমবারের মতো এই বডি দুইটিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। কিন্তু মায়া একটা বিষয় কোনো মতেই মেলাতে পারে না। সে বুঝতে পারে না যে খুনি কেন না যায় সম্পর্ককারী লোকেদেরকে বেছে নিচ্ছে, আর দেয়ালে লেখার পরের দিনই সে কেন খুন হয়ে যায়। তাহলে কি তার মোটিভ? আর খুনের সময় সে একটাও ক্লু পর্যন্ত ছেড়ে যায় না, এমনকি কবর থেকে লাশ পর্যন্ত গায়েব করে ফেলে। তাহলে কে এমন বুদ্ধিমান? তো বন্ধুরা, ধীরে ধীরে এই রহস্যের পর্দা ফাঁস হবে। তার আগে অনুরোধ, এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, এরপর গল্পে ফিরে যায়। মায়ের দৃষ্টিতে এই গ্রামের লোকজন কেউ ভালো হওয়ার, কেউ বড় আর কেউ নিরীহ সেজে থাকার নাটক করছিল। আর তার ধারণা খুনি এদের মধ্যেই কেউ হবে। এভাবে একের পর এক এমন ঘটনায় গ্রামের পঞ্চায়েত উঠে বসে পড়ে লাগে। তারা বুঝতেই পারে না যে কি হচ্ছে এসব। তারা দেখতে পায় যে গুনে গুনে ঠিক মঙ্গলবারই হচ্ছে দেয়াল লিখন। আর ঠিক ওই দিনই গ্রামের কারো না কারো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে। এভাবে পরের দিন ছিল মঙ্গলবার। তাই গ্রামের পঞ্চায়েত ঠিক করে যে ওই দিন কেউ ঘর থেকে বের হবে না। আর গ্রামের জওয়ান ছেলেপুলেরা মিলে পুরো গ্রামটা পাহারা দেবে আর খুঁজে বের করবে যে দেয়াল আসলে কে লিখছে। আর এই অনুযায়ী পুরো গ্রামের মধ্যে ঘোষণা হয়ে যায়। তো দেখা যায় যেমন কথা তেমন কাজ। বুর্জা তার দলবল নিয়ে সারা রাত ধরে ঘুরে ঘুরে গ্রামের সমস্ত জায়গায় পাহারা দিচ্ছিল। এরই মধ্যে মুখ বাঁধা অবস্থায় কাউকে দেয়ালের কাছে কিছু একটা লিখতে দেখে ফেলে কুর্জা। এদিকে কুর্জার লোকজন দেখে তখন সে পালিয়ে যেতে শুরু করে। এরপর শুরু হয়ে যায় ধরপা করে পালা। গ্রামের সবাই তাড়া করেও কোনো মতেই সে আগন্তুক লোকটাকে তারা ধরতে পারছিল না। এক পর্যায়ে লোকটা একটা সুলিচের উপর দিয়ে পানির মধ্যে লাফ দেয়। তখন গ্রামের দামাল ছেলেরা তার ঠিক সামনেই দাঁড়িয়ে ছিল। এরপর কুর্জা মুখোশ সরিয়ে দেখতে পায় যে এটা আর অন্য কেউ ছিল না, এটা ছিল বাসুদেবের ভাই নানি। তাহলে বন্ধুরা কি মনে করছেন, খুনি তাহলে ধরা পড়ে গেছে? এটা জানতে সামনে দেখতে থাকুন। এরপর সিন শিফট হয়। আমরা দেখতে পাই ঠিক একই সময় শহর থেকে ফেরার পথে গ্রামের একমাত্র আরপিএম ডাক্তার কলাবাগানের মধ্যে কোন একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। আর এটা ফলো করতে করতে যখন সে বাগানের মধ্যে আসে তখন সে দেখতে পায় বিভৎস চেহারার একটা মেয়ে সেই কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এবার সেই ঘটনা এখান থেকে 18 মাস আগে চলে যায়। এখানে আমরা শেলুকে দেখতে পাই যে এখন একেবারে পূর্ণ যৌবনা নারী হয়ে গিয়েছিল, যে তারই কলেজের ইংলিশ টিচার মদনকে পছন্দ করত। যেদিন থেকে মদন এই কলেজে প্রথম এসেছে তখন থেকেই তার নজর কাড়ে শেলু। আর শেলু তার এমন ইয়াং হ্যান্ডসাম আর ড্যাশিং মানুষটাকে পছন্দ করে ফেলে। এভাবে একদিন শেলু মদনের জন্মদিনে নিজের হাতে বানানো ক্ষীর উপহার দিতে তার ঘরে চলে যায়। আর সেখানেই তাদের মধ্যেকার সকল দূরত্ব একেবারে খতম হয়ে যায়। আর তাদের ভালোবাসা জমে একেবারে ক্ষীর হতে শুরু করে। এরপর থেকে তারা দুজন দুজনকে একেবারে পাগলের মতো ভালোবাসতে শুরু করে। আর তাদের মধ্যে খাট কাঁপানো অনেক রঙিন সময় কাটতে থাকে। কিন্তু একদিন শেলু দেখতে পায় যে তার ভালোবাসার মানুষ মদন তাকে ফেলে অন্য একটা মেয়েকে বিয়ে করে সেখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে শেলুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। আসলে শেলু বাবা মায়ের থেকে ভালোবাসা মোটেও পায়নি। আর ভালোবাসা নামে যে সম্পর্ক হয় সেটা তাকে মদনই শিখিয়েছিল। কিন্তু সে তাকে ভোগ করে ধোকা দিয়ে আজ চলে যাচ্ছে। এদিকে কথায় আছে, দুর্ভাগ্য যার একবার পিছু লাগে সে যেন তার পিছনই ছাড়ে না। ঠিক একই সময় শেলুকে দেখে রাখা তার একমাত্র মানুষটা মানে তার নানি মারা যায়। আর এমন অবস্থায় শেলু পড়ে যায় একেবারে দুঃখের সাগরে। আর তার এমন অবস্থায় তার সৎ মা এবং বাবা তার কোনোই সাপোর্ট করে না, উল্টো তারা সেই জমি নিয়ে তাকে কথা শোনায়। এভাবে রেগে গিয়ে শেলু জমির দলিল তাদের দিকে ছুড়ে দেয়। এরপর ধীরে ধীরে শেলুর পৃথিবী একেবারে অন্ধকার হয়ে আসে। সে তার এমন দুঃখে হতাশায় তার পাশে তার একমাত্র ভালোবাসার মানুষ মদনকে কল্পনা করতে থাকে। আর সেই কল্পনায় বিভোর শেলুর ফায়দা উঠায় এই সমাজের লম্পট পুরুষটা। শেলু তখন নিজের দুঃখ ভোলাতে একের পর এক পুরুষের সঙ্গে মিলিত হতে থাকে। এটা যে সে কেন করতো সে নিজেও জানতো না। এরপর থেকে পুরো
পুরো গ্রামে তাকে নিয়ে কানাফুসফুসি চলত। সে যেখানে কাজ করত সেখানকার মালিক পর্যন্ত তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে ভোগ করে। এরপর সে যখন তার বন্ধুকে পর্যন্ত দাওয়াত দিয়ে নিয়ে আসে তখন সেলু না করলে তাকে চুরির অপবাদ দিয়ে তার গায়ে হাত তুলে সেই ফ্যাক্টরি থেকে তাড়িয়ে দেওয়া হয়। দেখা যায় লজ্জায় ঘৃণায় একা সেলু তখন আত্মহত্যা করতে যায়, কিন্তু সাহস না থাকায় তখন সে তাও করতে পারে না। এরপর দেখা যায় সে গ্রামের পথে ঘাটে পাগলের মতো হাঁটতে থাকে আর একাকী নিজের দুঃখকে ভোলানোর চেষ্টা করে। এরই মধ্যে বিভিন্ন পুরুষ তাকে হিংস্র শেয়ালের মতো টেনে খেতে তাড়া করে। এভাবে সেলু মোটামুটি স্বাভাবিক হয়ে উঠলে একদিন গ্রামের লোকেরা তাকে টেনে হিঁচড়ে জমিদার প্রকাশবাবুর সামনে নিয়ে আসে আর বহু পুরুষের সঙ্গে রাত কাটানোর অপবাদ দিয়ে তাকে মারধর আর লাঞ্ছিত করে টেনে হিঁচড়ে গ্রামের সীমানা থেকে বের করে দেওয়া হয়। আর পরের দিন গ্রামের সেই কলা বাগানের মধ্যেকার একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে সেলুর মৃতদেহকে খুঁজে পাওয়া যায়। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। দেখা যায় সেদিন রাতে দেয়াল লেখার সময় গ্রামবাসী যে বাসুদেবের ভাই নানিকে ধরেছিল আসলে সে ছিল একেবারে নির্দোষ। সে দেয়াল লিখছিল এই কারণে কারণ সে গুর্জার ছোট বোনকে ভালোবাসত আর এই কারণে সে ভেবেছিল যে যদি তাকে পেঁচিয়ে কিছু একটা লিখে দেয় তাহলে গুর্জা হয়তো তার বোনের সঙ্গে নানির বিয়ে দিয়ে দেবে। এদিকে গ্রামের ডাক্তার কূপের পাশে সেই প্রেতাত্মাটিকে দেখার পর সবার মধ্যে তখন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখা যায় আবারও গ্রামের মধ্যে পাহারা দেওয়া শুরু হয়ে যায় আর তারা ঠিক করে যে আজকে যে করেই হোক দেয়াল লেখা ব্যক্তিকে খুঁজে বের করতেই হবে। এভাবে গ্রামের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে সবাই। আর অন্যদিকে দেখা যায় গ্রামের মধ্যে এক রহস্যময় ছায়াময়ী মহিলা তার মাথায় আর হাতে লণ্ঠন নিয়ে গ্রামের চতুর সীমানা প্রদক্ষিণ করে আসে আর এটা করে গ্রামের মহালক্ষ্মী মন্দিরের পণ্ডিতের আদেশে। আর ঠিক এইটা করতে দেখে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায় গ্রামের এক ছেলে। যা হোক এটা কেন করে সেটা আমরা পরে জানতে পারবো। এরই মধ্যে শুনতে পাওয়া যায় যে গ্রামের দেয়ালে আবারও কারো নাকি নাম লিখে দিয়েছে। এটা শুনে সবাই তখন ভয় পেয়ে যায়, কারণ যার নামে দেয়ালে লেখা হতো তাকেই মরতে হতো। এদিকে লেখা দেখার জন্য পুরো গ্রামবাসী তখন গ্রামের সীমানায় এসে পড়ে, কিন্তু গ্রাম তখন একেবারে খালি। এটা বুঝতে পেরে তারা সবাই আবার গ্রামের দিকে দৌড়ে যেতে শুরু করে। এদিকে দেয়াল লেখার সময় এক ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশের ইন্সপেক্টর মায়া। দেখা যায় এই লোক আর অন্য কেউ নয়, বরং সে ছিল গ্রামের আরপিএম ডাক্তার। এভাবে মায়া তাকে সহ তার সকল চালাকি ধরে ফেলে। আসলে সেদিনের জঙ্গলের মধ্যে প্রেতাত্মা দেখা আর তার ভয়ে গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দেয়া আর একের পর এক দেয়াল লেখা, এটা ছিল ডাক্তারেরই কাজ। আর প্রত্যেকটা খুনের পেছনে তার হাত রয়েছে, কারণ পোস্টমর্টম রিপোর্টে দেখা গেছে প্রত্যেকের শরীরে বেহুশ করার একটা ড্রাগস পাওয়া গিয়েছিল। আর ঠিক এখান থেকে আমাদের কাছে ধীরে ধীরে সবকিছু একেবারে পরিষ্কার হয়ে যেতে শুরু করে। এরপর মায়া যখন ডাক্তারকে ধরতে যায় তাদের মধ্যে তখন ধস্তাধস্তি হয় আর এক পর্যায়ে ডাক্তার মায়ের ঘাড়ের মধ্যে একটা সেন্সলেস করার ইনজেকশন বসিয়ে দেয়। এরপর মায়ের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটা পরিত্যক্ত ফ্যাক্টরির মধ্যে বাধা অবস্থায় খুঁজে পায় আর তার সামনে পা ছড়িয়ে বসে টক টক করে দারোবান করছিল সেই ডাক্তার। তখন মায়া তাকে জিজ্ঞেস করে যে গ্রামের দেয়াল লিখে মানুষদের মারা তুমি কবে বন্ধ করবে। ঠিক তখন ডাক্তার বলতে শুরু করে আর সে জানায় যে এসব কিছু সে নাকি সেলুর জন্যই করছে, কারণ সে সেলুকে তার নিজের মেয়ের মতো দেখত। এভাবে ডাক্তার ধীরে ধীরে সবকিছু খোলাসা করতে শুরু করে। একদিন সেলুকে পথের ধারে বিবস্ত্র অবস্থায় খুঁজে পায় ডাক্তার। এরপর পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানতে পারে যে সেলু একজন স্পেশাল ওম্যান, যার শরীরে হাইপার সেক্সুয়াল ডিজর্ডার নামে একটা অদ্ভুত রোগ ছিল। এই রোগে স্বাভাবিক মেয়েদের তুলনায় তার শরীরে বেশি পরিমাণে হরমোন রিলিজ হতো আর তাই কোনো ইমোশনাল পরিবর্তন ছাড়াই তার শরীর সব সময় পুরুষদের নিষিদ্ধ ছোঁয়া চাইত। আর এই কারণে তার শরীরে ভীষণ যন্ত্রণা হতো আর যন্ত্রণা সইতে না পেরে সে বিভিন্ন পুরুষদের সঙ্গে বাধ্য হয়ে মিলিত হয়ে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করত। কিন্তু যখন তার হুঁশ ফিরে আসতো তখন সেই কাজের জন্য অনুতপ্ত হতো, কিন্তু তারপরেও সে বারবার বাধ্য হয়ে এমনটাই করত। এ কারণে সে গ্রামের ছেলেদেরকে ধরে ধরে তাদের সঙ্গে খাট কাঁপাতো ছিল। আর এখানে তার কোনো দোষী ছিল না। এখানে বিশেষজ্ঞ ডাক্তার জানায় যে এটা ছোটবেলা থেকে মানসিক চাপ অথবা সেক্সুয়াল অ্যাবিউজের কারণে হয়ে থাকতে পারে আর এজন্য তার ঔষধের চেয়ে বেশি দরকার ছিল মানুষের যত্ন। এরপর ডাক্তার নিজেই সেলুকে তার মেয়ের মতন করে লালন পালন করতে শুরু করে, কিন্তু এত যত্ন আর ভালোবাসার মধ্যেও সেলু কোথাও না কোথাও গিয়ে একেবারে অসুখী ছিল, কারণ সে কার জন্য বাঁচবে এবং কি কারণে বাঁচবে সেটাই জানতো না। এরপর তার জীবনে বিশেষ কেউ আসে যে তার অসম্পূর্ণ জীবনটাকে একেবারে সম্পূর্ণ করে দিতে যাচ্ছিল, আর সে ছিল ছোটবেলাকার সেই রবি। কি চমকে গেলেন তো? রবি তো সেই কবে আগুনে পুড়ে মরে যাওয়ার কথা। আসলে ঘটনা হলো রবি তখন মারা যায়নি। ছোটবেলাতে রবির বাবা যখন সেলুকে ঘরে একা পায় তখন সে বাচ্চা মেয়েটির সঙ্গে জঘন্য খারাপ কাজ করে, তখন রবি নিজেই তার বাবাকে হত্যা করে ঘরে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। আর গ্রামের সবাই তখন মনে করতে শুরু করে যে রবি এবং তার বাবা দুজনেই সে আগুনে পুড়ে মারা গেছে। তবে এরপর থেকে লজ্জায় ঘৃণায় সে কোনোদিন সেলুর সঙ্গে আর দেখা করতো না। তবে সবসময় সে সেলুকে ফলো করত, কিন্তু কখনোই কাছে আসতো না। রবি যখন সেলুকে অন্যের সঙ্গে হাসি খুশি অবস্থায় দেখতো তখন সে নিজেও খুশি থাকতো। এই অবস্থায় সেলুর জীবনের একাকিত্ব কাটাতে সবকিছু জেনে শুনেও তার সামনে আসে রবি। আর সেলু যাতে স্বাভাবিক জীবনযাপনে যেতে পারে
পারে, তাই ডাক্তার রবির সঙ্গে শেলুর বিয়ে ঠিক করে। এতে শেলু অনেকটাই খুশি হয়ে যায়। এর পরের দিন যখন তার বিয়ে হতেই যাচ্ছিল, কিন্তু সেদিনই গ্রামবাসী তাকে ধরে অপমান করে মেরে টেনে হিঁচড়ে গ্রাম থেকে বের করে দেয়। আর এর ঠিক পরের দিনই গ্রামের কলা বাগানের কুয়ার মধ্যে শেলুর লাশ খুঁজে পাওয়া যায়। তো বন্ধুরা, এরপর ডাক্তার যা বলতে চলেছিল এতে করে এসআই মায়ার হুঁশ উড়ে যায়। সে জানায় শেলু কোনো মতেই আত্মহত্যা করেনি, শেলুকে খুন করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বা কিভাবে? এরপর ডাক্তার ধীরে ধীরে আবারও বলতে শুরু করে, আসলে যে বা যারা শেলুকে হত্যা করেছে তাদের মধ্যে 5 জনকেই দেয়াল লিখনের মাধ্যমে রবি আর ডাক্তার মিলে ইতিমধ্যেই তাদেরকে শেষ করে দিয়েছে। আর এদের মধ্যে শুধু বাকি ছিল একজন। তাহলে প্রশ্ন হচ্ছে কে সেই ব্যক্তি? তো বন্ধুরা, তার নাম শুনে আপনি অবাক হয়ে যাবেন। ডাক্তার তখন বলে যে সেই 6 নম্বর ব্যক্তি যার হুকুমে শেলুকে হত্যা করা হয়েছে সে আর অন্য কেউ নয়, সে হলো গ্রামের একমাত্র জমিদার প্রকাশ রাওয়ের স্ত্রী। আসলে একদিন শেলুকে কিছু লোক তাড়া করলে তাদের থেকে বাঁচার জন্য সে যখন একটা জঙ্গলে ঘরের মধ্যে যায়, তখন সে ঘরের জানালা দিয়ে কিছু একটা দেখতে পায়। সে দেখতে পায় তার মধ্যে জমিদারের স্ত্রী ফটোগ্রাফার বাসুর সঙ্গে খাট কাঁপিয়ে চরম আনন্দ নিচ্ছিল। আর যখন তারা ভূমিকম্পের চূড়ান্ত পর্যায়ে ছিল, তখন শেলুর আওয়াজ শুনতে পায় তারা। এরপর শেলু সবাইকে বলে দেয় কিনা এই ভয়ে জমিদারের স্ত্রী তাকে মেরে ফেলার একটা প্ল্যান করে। এর মধ্যে প্রথমে তারা গ্রামের মধ্যে ছড়িয়ে দেয় যে শেলু একটা বাজারের মেয়ে। এমনকি জমিদার বাবুর কানেও বিষ ঢালে এই মহিলা। এরপর যখন তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়, তখন সুযোগ বুঝে এই 6 জন মিলে শেলুকে নৃশংসভাবে হত্যা করে কুয়োর মধ্যে ফেলে দেয়। এসব শুনে সাব ইন্সপেক্টর মায়া একেবারে থমকে যায়। আর অন্যদিকে দেখা যায় ততক্ষণে বাসুকে শেষ করে জিন্দা কবর দেয় রবি। ঠিক একই সময় দেখা যায় রানীর এমন অপকর্মের কথা জমিদার প্রকাশবাবু জানতে পেরে যায়। আর সেটা জিজ্ঞেস করতে গেলে রানী তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। আর এই অপরাধের শাস্তি স্বরূপ জমিদার নিজের রানীর গায়ে পেট্রোল ঢেলে তাকে তার বাড়ির উঠোনে পুড়িয়ে দেয়। আর গ্রামবাসীকে বলে যে সে সবার দুঃখ সইতে না পেরে সে নিজেকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। আর এর সাথে সাথে শেলুর খুনের বদলা পুরো হয়ে যায়। অপরদিকে দেখা যায় বাসুদেবকে মারার সময় রবি মারাত্মকভাবে জখম হয়ে গিয়েছিল। আর সে শেলুর শেষ স্মৃতি আর তার বুকে জমা ভালোবাসা নিয়ে সে কুয়োর মধ্যে পড়ে নিজের প্রাণ বিসর্জন দেয়। সবশেষে আমরা দেখতে পাই যে ডাক্তার জমিদার বাবুর জখম চিকিৎসা করার জন্য আসে। তখন ডাক্তার বাবু জমিদারকে জিজ্ঞেস করে, যখন তুমি জানতে পেরেছো যে রানীমা আসলে একজন ডাইনি, তাহলে সবার সামনে তাকে দেবী বানিয়ে দেওয়ার দরকার কি ছিল? তখন জমিদার বলে যে গ্রামবাসী তাকে মা মনে করত, আর তার এমন কাজের কথা জানতে পারলে সবার মন ভেঙে যাবে। ফলে তারা নিজেদের উপরে এবং অন্যের উপরে ভরসা করতে ভয় পাবে। এ কারণেই সে তাদের কাছ থেকে এই সত্যটা গোপন করে রেখেছে। ঠিক তখনই আবার জমিদার বাবু জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে তাকে হত্যা করা হয়েছে? তখন বেরিয়ে আসে আর একটা টুইস্ট। গ্রামের একটা ভিখারি যে সবসময় অন্ধ সেজে থাকতো, সেই নাকি শেলুকে হত্যা করতে দেখে ফেলেছে। আর এটাই গিয়ে সে ডাক্তারকে বলে দেয়। আর এরপর থেকে ডাক্তার নিতে শুরু করে খুনের বদলা। আর এদিকে এমন সবকিছু চোখের সামনে ঘটার পরেও এসআই মায়া কাউকে গ্রেফতার করে না, কারণ এখানে সবাই তাদের পাপের সাজা পেয়েছে। আসলে পুরাণের যুগে মানুষ কোনো পাপ করলে সেটা থামানোর জন্য অথবা শাস্তি দিতে দৈবলোক থেকে অবতার নেমে আসত। কিন্তু এই সময় দেবতারা কেবল চুপ থেকে দেখেন, আর সেই অবতার রূপে শাস্তি দিতে নিচে নেমে আসে কোনো এক মানুষ, যেমনটা ডাক্তার আর রবি। তো বন্ধুরা, এরই সাথে সাথে মাথা নষ্ট করা এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এখানে ডাক্তার আর রবি ঠিক করেছিল কিনা ভুল কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন সব ভিডিও সবার আগে চলে যায় আপনার দরজায়। তাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।